আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে। আমরা যে পর্বভিত্তিকভাবে বোর্ডগুলো সলিউশন করছিলাম তারই ধারাবাহিক একটা পর্বে। এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে আমার ভাই বোনগুলো খুবই ভালো আছে। তারা চমৎকার করে পড়াশোনা করতেছে এবং নিজেকে খুব বেশি জাস্টিফাই করতেছে এই সময়ের জন্য যেটা তাদের সামনে আপকামিং। এবং তারা চাচ্ছে তারা যেন বেস্ট একটা মানে আউটকাম নিয়ে আসতে পারে তাদের জন্য, তাদের ফ্যামিলির জন্য, তাদের ভালোর জন্য, ঠিক আছে, তাদের ফিউচারের জন্য। সো সবসময় তোমাদের সবার প্রতি আমার এই শুভকামনা থাকে। আর তোমাদের এই যে সংগ্রাম তারই একটি পার্ট হতে আমি নাজমুল ইসলাম তোমাদের সামনে চলে আসি। তোমাদের যে বিভিন্ন বোর্ডগুলো সলিউশন করাই খুবই দক্ষতার সহিত চেষ্টা করি, খুব পিন পয়েন্ট করে একদম ছোট করে যেন করাই, যেন তোমরা কি এটাকে ভালো করে বুঝতে পারো। এবং সাথে সাথে আবার যেখানে এলাবোরেট করা দরকার, যদি বাড়তি কোনো ইনফরমেশন দেওয়া দরকার, সবই দিয়ে থাকে ইনশাআল্লাহ। তার ধারাবাহিকতায় চলো আমরা আজকে দিনাজপুর বোর্ড 2025 সলিউশন করব। এবং এটা তোমার দিনাজপুর বোর্ড 2025 এবং আমরা করতেছি লেনদেন অধ্যায়। এটা লেনদেনের অঙ্ক। সো আমরা শুরু করি। চলো প্রথমে আমরা আগে কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে আমাদের ক নম্বরে বলছে নিট পাওনাদারের পরিমাণ। এই যে নিট পাওনাদারের পরিমাণ, দেন গিয়ে তোমার নিট দেনাদার, নিট বিক্রয়, নিট ক্রয়, এগুলো কিন্তু নিট ব্যাংক ব্যালেন্স, ব্যাংক জমার পরিমাণ, এগুলো খুব চমৎকার কোশ্চেন। এটা আমার খুবই ভালো লাগে। এগুলোতে অল্পতে অনেক ভালো একটা মার্কস ক্যারি করা যায় ইনশাল্লাহ। এটা তোমরা পছন্দ করবা। দেন জানুয়ারি 15 তারিখে লেনদেনের একটি চালান প্রস্তুত করতে বলছে। একটি চালান প্রস্তুত করতে বলছে 15 তারিখে। সো চলো আমরা একটি চালান প্রস্তুত করি। এরপরে বলছে 1, 4, 6 এবং 12 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাইতে বলছে। হিসাব সমীকরণে প্রভাব, এ সমান সমান এল প্লাস ই প্রমাণ, বিবরণী ছকে প্রভাব, অথবা হিসাব সমীকরণের নির্দিষ্ট ছকে লেনদেনগুলোর প্রভাব, এইভাবে তোমাদের বলে থাকে। আলটিমেটলি আমাকে প্রমাণ করতে হবে এ সমান সমান এল প্লাস ই সমান কিনা, ঠিক আছে। সো লক্ষ্মী ভাই, প্রথমে আমরা অঙ্কটা একটু ভালো করে পড়ে ক নম্বর শুরু করবো, ঠিক আছে। সো এখানে দেখো, সানমুন ট্রেডার্স 2022 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 2,30,000 টাকা ও 80,000 টাকার আসবাবপত্র নিয়ে সারি ব্যবসায় শুরু করলো। সারা মাসে প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেন সংঘটিত হয়, ঠিক আছে। এখানে জানুয়ারি মাসের 4 তারিখে তিশা ট্রেডার্সের নিকট থেকে শাড়ি ক্রয় নগদে 30,000 এবং বাকিতে 27,000 টাকা। সো এই যে ক্রয় করছে এটা আমার একটা অবশ্যই ধারে যেটা ক্রয় করছে এটা আমার একটা পাওনাদারের সাথে সম্পর্কিত, এই যে 27,000। দেন বলছে এন ব্যাংকে 30,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। 30,000 টাকা আমরা জমা দিয়ে হিসাব খুলে ফেলছি, দোকান ভাড়া প্রদান করা হলো। এবার বলছে শামীম এন্টারপ্রাইজে বরিশাল এর নিকট হতে 1,000 টাকা দরে 50টি শাড়ি বিক্রয়, কারবারি বাট্টা এত, চালান এত। এটা শামীম এন্টারপ্রাইজ বরিশালের সাথে। কে করছে? এটা সানমুন। এরপরে বলছে পাওনাদারকে পরিশোধ 20,000 টাকা। এইটা আমার নিট পাওনাদারের সাথে সম্পর্কিত। কি ভাই মনোযোগ দিয়ে নাও, আমি একদম ধীরে ধীরে বলি। দেখো, পাওনাদার আমার তৈরি হয় কিভাবে? পাওনাদার তৈরি হয় ধারে পণ্য ক্রয়ের মাধ্যমে। তা পাওনাদার তৈরি হয় কিভাবে? ধারে পণ্য ক্রয়ের মাধ্যমে, বা ধারে যদি কোনো সম্পত্তি বিক্রয় করি, তাই তো। সো এখানে যেহেতু আমার এই যে পাওনাদার তৈরি হয়েছে কত? 27,000। পাওনাদার তৈরি হয়েছে কত লক্ষ্মী ভাই? 27,000। ধারে আমি ওর কাছ থেকে ক্রয় করছিলাম। দেন দেখো আমরা কি করছি, আবার 22 তারিখে এসে পাওনাদারকে 7,000 টাকা পরিশোধ করে দিচ্ছি। 22 তারিখে এসে পাওনাদারকে আমরা 7,000 টাকা পরিশোধ করে দিচ্ছি। সো আমরা 22 তারিখে 7,000 টাকা যেহেতু পরিশোধ করছি, সো আমার পাওনাদার কি এখন আর 27,000 টাকা থাকলো? প্রথমে আমার পাওনাদার ছিল কত লক্ষ্মী ভাই? 27,000। তারপরে আর কোনো লেনদেন ঘটে নাই, নতুন কোনো পাওনাদার আর বাড়ে নাই। তারপরে আবার আমরা 20,000 টাকা পরিশোধ করে দিচ্ছি। যেহেতু আমি তাকে 20,000 পরিশোধ করে দিছি, তাইলে আমার কাছে এখন আছে কত? 7,000। এই 7,000 আমার নিট পাওনাদার। চলো আমরা দেখি অ্যান্সারটা কিভাবে করছে। ঠিক আছে লক্ষ্মী ভাই, দেখো নিচে সানমুন ট্রেডার্সের জানুয়ারি মাসের নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় করা হলো। সো এই যে আমরা তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, মোট টাকা যে গতানুগতিক ছকটা করি সেটাই করি। ক নম্বরের জন্য আমরা আসলে এই একটা ছক যেটা আদর্শ ধরে নেই, খুবই ভালো। এটা জানুয়ারি মাসের কত তারিখে? জানুয়ারি মাসের 4 তারিখে, 2022 জানুয়ারি 4। এটা তিশা ট্রেডার্সের নিকট হতে বাকিতে শাড়ি ক্রয় কত টাকা ছিল? 27,000 টাকা ছিল। জানুয়ারি 22 তারিখে কি করলাম? ওইখান থেকে আবার আমরা পরিশোধ করে দিলাম তাকে 20,000 টাকা। তাহলে আমার হাতে এখনো কত আছে? 7,000। তার মানে তিশা আমার কাছে এই 7,000 টাকা পায়। এটাই আমার মাস শেষে নিট পাওনাদারের পরিমাণ। ঠিক আছে লক্ষ্মী ভাই, ক নম্বরটা বুঝলাম। তাহলে এই নিট পাওনাদার আমরা কিভাবে বের করব? নিট পাওনাদার আমরা বের করব আমরা যে পরিমাণে ধারে বিক্রয় করব, যে পরিমাণ ধারে ক্রয় করব সেগুলো যোগ করব। সাথে আমরা কি করব লক্ষ্মী ভাই? সবাই একটু মনোযোগ দাও। সাথে আমরা কি করব? সাথে আমরা যদি কোনো কারণে আবার পাওনাদার কমে যায় বা ফেরত দেয়, সেগুলো বাদ দিয়ে দিব।
তাহলেই আমার নিট পাওনাদার চলে আসবে। দেনাদারও সিমিলারভাবে করতে হয়, নিট ক্রয়ও সিমিলারভাবে করতে হয়, নিট বিক্রয়ও সিমিলারভাবে করতে হয়। জাস্ট যা আসবে তা যোগ, যা যাবে তা বিয়োগ, এগুলো একটু ভালো করে ফোকাস করো, ঠিক আছে? এখন আমাদের লক্ষ্মী ভাই দেখো, প্রথমে বলছে 15 তারিখের লেনদেন দ্বারা একটা চালান তৈরি করতে। তাহলে 15 তারিখের লেনদেনটা আবার আমরা একটা পড়ি। শামীম এন্টারপ্রাইজ, ওর হচ্ছে বরিশাল, এর নিকট আমরা ওর কাছে বিক্রয় করছি কত, 1000 টাকা ধরে 50টি শাড়ি বিক্রয়, কারবারিবারটা কত, 8%। তার মানে এটা কে করছে, এটা সানমুন ট্রেডার্স করছে। কার কাছে বিক্রয় করছে, শামীমের নিকট থেকে, বরিশাল, এবং কত, 1000টা 50 টাকা, 1000 টাকা করে 50টি শাড়ি, কারবারিবারটা হচ্ছে 8%। ডান। ওকে, এবার আমরা চলো করে ফেলি। সানমুন ট্রেডার্স চালান, আমরা সুন্দর করে এই চালানটা কে তৈরি করছে, বিক্রেতা তৈরি করছে, বিক্রেতাকে সানমুন ট্রেডার্স, এবং এটা হচ্ছে চালান। ডান, লিখে ফেললাম। হাতের ডাইন সাইডে আমরা হচ্ছে যে তারিখের চালান তৈরি করি সেটা আমরা লিখে ফেললাম। বাম সাইডে হচ্ছে চালান নং, ক্রেতার নাম এবং ঠিকানা। ক্রেতার নাম হচ্ছে শামীম এন্টারপ্রাইজ এবং তার হচ্ছে বরিশাল। শেষ। তারপর হচ্ছে আমাদের এখানে যে আমরা গতানুগতিক ছকটা করি, ক্যাশ মেমো বা হচ্ছে চালান হলে সেটা আমরা করব। এটার ছকটা কি, ক্রমিক নং, মালের বিবরণ বা শুধু বিবরণ বা হিসাবের বিবরণ, যেভাবে দাও, মালের বিবরণ দিলেই সবচেয়ে সুন্দর। যেহেতু চালান, প্রোডাক্টের বিবরণগুলো থাকে, দর, পরিমাণ, দর টাকা মানে প্রত্যেক ইউনিটের টাকা, পরিমাণ মানে কত ইউনিট, এবং মোট টাকা। তাহলে ক্রমিক নং, মালের বিবরণ, দর টাকা, পরিমাণ এবং মোট টাকা, ঠিক আছে? ওই টাকাটাকে আমরা মোট টাকা লিখলে আরো সুন্দর হয়। এরপর আমরা এখানে মাল কি পাইলাম, 1 নাম্বার দিয়ে আমরা শাড়ি বিক্রয় করছিলাম। কতটুকু শাড়ি বিক্রয় করছিলাম আমরা, এই যে দেখো 1000 ইন্টু 50টি, এভাবে আমরা লিখে ফেললাম। তাহলে 1000 ইন্টু 50টি আমরা বিক্রয় করছি কত, 50,000 টাকা। সেখান থেকে আমরা আবার 8% কারবারিবারটা, মানে কারবারিবারটা মানে ওই পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় আমরা যে টাকা ছাড় দেই পাই সেটাকে বলা হচ্ছে কারবারিবারটা। সো আমরা হচ্ছে 8% কারবারিবারটা আমরা ওখান থেকে কি করলাম, দিলাম তাকে। সো এই 8% আমরা বাদ দিয়ে 4000 টাকা বাদ দিয়ে আমাদের এখানে 46,000 টাকা হচ্ছে। এই 4000 টাকা বাদ দিয়ে আমার এখানে 46,000 টাকা হচ্ছে লক্ষ্মী ভাই আমার কি, 46,000 টাকা হচ্ছে আমার নিট চালানের মূল্য। সো এই আমরা 46,000 টাকা লিখে ফেললাম। এরপরে লক্ষ্মী ভাই আমাদের কাজ কি, পরবর্তীতে দেখো আমরা সুন্দর করে কত টাকা করে বিক্রয় করছি, কতটুকু বিক্রয় করছি লিখলাম, কারবারিবারটা বাদ দিলাম, বসাইলাম। আনুষঙ্গিক কোনো খরচ তো নাই, যেটা যোগ করারও কোনো দরকার নাই। এরপরে আমরা কি করতেছি, আমরা নিচে কিছু জিনিস আমরা এখানে লিখি। প্রথম হচ্ছে বিক্রেতার স্বাক্ষরটা আমরা লিখি। এই যে দেখো বিক্রেতার স্বাক্ষর, এইটা আমাদের দিতে হয়, বিক্রেতার স্বাক্ষর। ডান। এইখানে আমরা কথায় টাকাটা লিখি, সব জায়গায় আমরা কথায় টাকাটা লিখে দিতে হবে। এরপর হচ্ছে এখানে একটা বিক্রয় শর্ত থাকে, এই যে দেখো 2/10 নিট 20, এইভাবে একটা কথা বলা থাকে। সেটা থাকলে লিখে দিব, না থাকলে লিখবো না, কারণ থাকলে না আমি লিখবো, না থাকলে আমি কি জোর করে আনবো, আর তো সুযোগ নেই, নিয়ে আসলাম। দেন আমরা এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, কমন একটা প্র্যাকটিস। এইগুলা হচ্ছে ব্যবসায়ের কমন এটিকেটস, মানে ওদের এই যে কালচারগুলো থাকে যে ভাই আমার তো মেমোতে লেখা আছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, ভুল হলে আসবেন, আমি সলিউশন করে দিব, সমস্যা তো নাই। সো এইগুলা লিখবো। এখন আমি যেটা তোমাদের একটু এক্সপ্লেইন করব, এটা নৈবিত্তিকের জন্য, এটা এখানে নাই, তারপরে এটা আমার নিজের কাছে মানতেছে না, এটা আমার তোমাদের শেখানো উচিত। যেমন এই যে শর্তটা আমাদের বলা থাকে, এই যে শর্তটা আমাদের বলা থাকে 10 মানে হচ্ছে 2/10 আর নিট 20, এইটা মানে এইটা হচ্ছে একটা পার্সেন্টেজ, এটা হচ্ছে দিন, এটাও হচ্ছে দিন। তার মানে যেদিন থেকে তুমি ক্রয় করছো, যেদিন থেকে তুমি ক্রয় করছো, ওই যে ক্রয়ের তারিখ থেকে এই যে তোমার 46,000 টাকা মানে নিট যে টাকাটা ছিল, 46,000 টাকা নিট যে টাকাটা ছিল, যেদিন থেকে তুমি ক্রয় করছো ওই ক্রয়ের উপরে নিট যে টাকাটা ছিল, নিট এই টাকার উপরে বাড়তি তুমি 2% বাড়তা পাবা যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করো, দিনের মধ্যে পরিশোধ করো। এবার তোমাকে যদি আমি বলি, সহজ কথা হচ্ছে তোমার চালানের নিট যে ব্যালেন্স বের হবে, যদি তুমি যেদিন থেকে ক্রয় করছো সেদিন থেকে 10 দিনের মধ্যে ওই টাকাটা দিয়ে দাও, সেদিন থেকে 10 দিনের মধ্যে যদি তুমি ওই টাকাটা দিয়ে দাও, তাহলে হচ্ছে তুমি কি পাবা,
তাহলে হচ্ছে তুমি 2% বাড়তি বাট্টা পাবা। এটা হচ্ছে নগদ বাট্টা। এটা কি বাট্টা? নগদ বাট্টা। 2% বাড়তি বাট্টা পাবা। এটা কি বাট্টা? নগদ বাট্টা। আর নিট 20 দিন মানে তোমাকে 20 দিনের মধ্যে টাকাটা দিতেই হবে। 20 দিনের মধ্যে টাকাটা দিতে হবে। তার মানে তুমি যদি 10 তারিখে ক্রয় করো, তোমার অফারটা 20 তারিখ পর্যন্ত ভ্যালিড আছে, এরপরে আর কোনো ভ্যালিডিটি নাই। বাট তোমাকে এই 10 তারিখ থেকে 20 দিন, তার মানে 30 তারিখের মধ্যে টাকাটা পরিশোধ করতেই হবে। আরেকটা কথা মনে রাখো, এইখানে যে ক্রয় বিক্রয়ের সময় বাট্টা থাকে এটা হচ্ছে কারবারি বাট্টা, আর নিচে যে শর্তে তোমাকে বাট্টার কথা উল্লেখ দেয় এটা হচ্ছে নগদ বাট্টা। কারণ কারবারি বাট্টা পণ্যদ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বাদ যায়, আর নগদ বাট্টা হচ্ছে তোমার কি থেকে বাদ যায়? নগদ বাট্টা হচ্ছে একদম দাম থেকে বাদ যায়। ঠিক আছে? সো আমরা হচ্ছে গিয়া বাড়তি একটা ইনফরমেশন সহ একটা চালান তৈরি করলাম। সো চালানটা কে তৈরি করে লক্ষ্মী ভাই? চালান তৈরি করে হচ্ছে তোমার বিক্রেতা। চালানে কি থাকে? এই পাশে তারিখ, এই পাশে চালান নাম্বার এবং সবগুলোর নাম ঠিকানা। তারপরে হচ্ছে আমরা যে ছকটা করি ওটা হচ্ছে ক্রমিক নং, বিবরণ, বিস্তারিত টাকা, দর, মানে পরিমাণ, দর, মোট টাকা। এরপর আমরা সুন্দর করে প্রত্যেকটা টাকা বসাইয়া কারবারি বাট্টা বাদ দিয়ে নিচে বিক্রেতার স্বাক্ষর, তারপর হচ্ছে কথায় আমরা টাকাটা লিখি, শর্ত লিখি, আর ভুল ত্রুটি সংশোধনযোগ্য। শেষ। এই হচ্ছে আমার কাজ। একটা চালান, চালান ক্যাশ মেমো কাইন্ড অফ সিমিলার। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে ভাই, এই যে 6টা ছক তোমাদের জন্য আছে, চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, অনেক সময় পরীক্ষায় এখান থেকে তুমি 3-4টাও কমন পাইতে পারো, কারণ অধ্যায় কম, প্রচুর পরিমাণে অঙ্ক দিতে হবে। সো তোমাদের কাছে রিকোয়েস্ট, এই যে ছকগুলো আছে একদম নিজের মতো নোট ডাউন করে নাও, বারবার করে প্র্যাকটিস করো, কারণ এগুলো প্রত্যেকটা সিমিলার। মানে একটা অঙ্ক একটা অধ্যায়ের একদম সিমিলার। তুমি চালানো যা, ক্যাশ মেমো কাইন্ড অফ তাই, ডেবিট ভাউচার তাই। শুধু তোমাকে বুঝতে হবে কেন কোনটা কি করতে হয় আর কোথায় কোথায় একটু পিন পয়েন্ট ডিফারেন্ট আছে। এগুলো ভালো করে বারবার বুঝে নাও, ইনশাল্লাহ তোমাদের প্রবলেম হবে না। আর তোমাদের জন্য তো ভাইয়েরা আছে ইনশাল্লাহ, নো প্রবলেম। ওকে ভাই, ইনশাল্লাহ। তাহলে আমরা এই যে শুরু করবো এবার গ নাম্বার। গ নাম্বার আবার বলছে 1 তারিখ, 4 তারিখ, 6 তারিখ এবং 12 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাইতে। তাহলে হিসাব সমীকরণের প্রভাব মানেই সহজ কথা ভাই, এ সমান সমান তুমি আমাকে এ সমান সমান এল প্লাস ওই যে হয় সেটা প্রমাণ করে দেখাইতে বলতেছে। মানে আমার অ্যাসেট সমান সমান আমার লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটি যেটা হবে সেটা। ঠিক আছে? তাহলে 2022 সালের 1 জানুয়ারি তারিখে নগদ ছিল কত? আমার 2,30,000। তাহলে আমরা এবার প্রথমে ওই যে এ আর এল আর ওনার সিকিউরিটি কি কি হিসাবগুলো আছে সেটা বের করি। তাহলে এই যে একটা নগদ, তার মানে এটা একটা এ, এই যে আসবাবপত্র এটা একটা এ, তার মানে দুইটা সম্পদের পাশে দুইটা এ আমরা পেয়ে গেছি। এরপরে হচ্ছে দুইটা মিলে মূলধন, তার মানে ওনার সিকিউরিটি আছে, সমস্যা নাই। এরপর হচ্ছে 4 তারিখ, 4 তারিখে যে নগদে এটা একটা এ, নগদ তো নিচ্ছি। তারপরে বাকিতে এটা হচ্ছে আমার একটা এল, বাকিতে আমরা যেহেতু ক্রয় করছি পাওনাদার বাড়ছে। দেন আমাদের কি বলছিল কি ভাই, 6 তারিখে ব্যাংকে জমা দিলাম, তার মানে ব্যাংক একটা অ্যাসেট, আর এ তো এখানে নিছি একটা অ্যাসেট, তো আমাদের রিপিটেড নেওয়ার দরকার নাই। ঠিক আছে? তারপর বলছে 12 তারিখে দোকান ভাড়া, দোকান ভাড়া এ আমরা পাইছি। তার মানে এখান থেকে আমরা 3টা এ পাইলাম। দেখো, 1 হচ্ছে নগদ, 2 হচ্ছে আসবাবপত্র, 3 হচ্ছে ব্যাংক, আর এল পাইছি কয়টা? একটা, সেটা হচ্ছে দায়। দেখছো কেমনে আমি বের করি আসলে কয়টা ছক হবে? কারণ এটাই তোমাদের একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। আমি এটা ভালো করে জানি যে ভাই আমার সম্পত্তি কয়টা হবে, ভাইয়া আমার দায় কয়টা হবে, এটা আমি বুঝতে পারি না। সো এভাবে করে চিন্তা করবা যে এই লেনদেনের মধ্যে নগদ আছে, একবার নগদ নিচ্ছি, এবার অন্য লেনদেনে নগদ থাকলেও আমার কিছু আসে যায় না। পরবর্তীতে আবার কি আছে? আসবাবপত্র আছে, সো এটা পাইছি। এবার অন্য কি? এবার দেনাদার আছে, তার মানে এই 3টা আছে, 3টা পাইছি। দায় কি আছে? এভাবে করে বের করে দেন হচ্ছে আমরা চলে যাবো আমাদের ছকে। আর ওনার সিকিউরিটি আসলে আমাদের বের করা লাগে না লক্ষ্মী ভাই, কারণ ওনার সিকিউরিটি তো আমাদের জন্য জানি আমরা ওনার সিকিউরিটি কিসে কিসে পরিবর্তন হয়। ওনার সিকিউরিটি পরিবর্তন হবে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এই কয়টাই তো আমার ওনার সিকিউরিটি চেঞ্জ হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এবার শুরু করি। প্রথম কাজ হচ্ছে এ, প্রথম কাজ হচ্ছে এ। তাহলে কি কি পাইছিলাম? নগদ পাইছি, ব্যাংক পাইছি, আসবাবপত্র পাইছি। তারপরে আমার কি ছিল লক্ষ্মী ভাই? পাওনাদার বা দায়। তারপর আমার কি ছিল? পাওনাদার বা দায়, আমরা দায় পেয়েছিলাম, দায় আমরা লিখছি। আর ওনার সিকিউরিটি তো আমাদের জন্য আছেই, ওই যে আজীবনের কথা, ও সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। শেষ। এবার লক্ষ্মী ভাই আমরা এবার শুরু করব প্রত্যেকটার এক্সপ্লেন সহকারে, একদম লাস্ট পর্যন্ত এসে আমরা বের করব। ঠিক আছে? সো আমাদের 1 তারিখের লেনদেনে ছিল নগদ হচ্ছে 2,30,000 টাকা, আর আসবাবপত্র 80,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু।
সহজ কথা। তাহলে নগদটা নগদের ঘরে বসাইলাম, আসবাবপত্রের ঘরে বসাইলাম, পাওনাদারের ঘরে আমার কিছু নাই, আর এই দুইটা মিলেই আমার মূলধনের ঘরে বসাইলাম 3,10,000। তার মানে 1 তারিখে লেনদেনটা করে ফেললাম। আমরা একদম লেনদেন বাই লেনদেন বুঝাবো, যা ঘটনা ঘটছে শুধু ওইটুকুই লিপিবদ্ধ করব। এই বিবরণী ছকটাকে অত জটিলভাবে নেওয়া যাবে না, এটাকে ওর ফ্লো মতো ওর একদম ইয়ার সাথে ভাসতে হবে লক্ষ্মী ভাই। তারপর আমাকে জানুয়ারি মাসের 4 তারিখে কি বলছে? পণ্য ক্রয়। সহজ কথা, ক্রয় মানেই ব্যয়, পণ্য ক্রয় মানেই ব্যয়, তার মানে মালিকানা সত্ত্ব কমছে। পণ্য ক্রয় মানেই ব্যয়, তার মানে মালিকানা সত্ত্ব কমছে। এবার আমি ভাগ করব, ক্রয় করছি, মালিকানা সত্ত্ব পুরোটাই আমার কমছে, সেটা 30 এবং 27 মিলে 57,000, কারণ ক্রয় তো আমি যেভাবেই করি মালিকানা সত্ত্ব কমছে। এবার এখানে নগদে কতটুকু ক্রয় করছি? 30,000, তাহলে 30,000 নগদ থেকে দিতে হবে। তাহলে বাকি যে 27,000 আমি কি দিছি? আমি দেই নাই, আমি দিব, এটা আমার দায়। তার মানে 27,000 টাকার আমার দায় তৈরি হলো। সো এই ক্রয় বিক্রয় যদি এইভাবে আলাদা আলাদা বলা থাকে, সহজভাবে মনে করো পুরোটা মিলে আমার মালিকানা সত্ত্ব চেঞ্জ, বাকিটা হচ্ছে আমার যেটা যেদিকে যাবে। সো 30,000 নগদে আর বাকিটা 27,000 আমার কিসে? ধারে বসাই ফেললাম। ঠিক আছে কি ভাই? ডান। এরপরে আমাকে বলছি কি দেখো, ব্যাংকে জমা দেওয়া হলো, তো ব্যাংকে জমা দিচ্ছি, লজিক্যাল হইতে আগাও। ব্যাংকে জমা দিছি, কল্পনা করো কি হয়েছে? ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক প্লাস। টাকা কোথা থেকে? ক্যাশ থেকে নিয়ে জমা দিছি, তার মানে নগদ টাকা কমছে, তার মানে নগদ মাইনাস। ব্যাংকে জমা দিলে কি হয়? নগদ কমে, ব্যাংক বাড়ে, আর ব্যাংক থেকে উঠাইলে অফিসের জন্য তখন হচ্ছে নগদ বাড়ে আর ব্যাংক কমে। তার মানে জমা হইলে ব্যাংকে বাড়ে ব্যাংক, উঠাইলে ব্যাংক কমে, আর বাকিটা তো নগদের। এভাবে করে কল্পনা করে সাজাই ফেলতে হবে। ঠিক আছে কি ভাই? তারপর আমাকে বলছে ভাড়া প্রদান। ভাড়া মানে ব্যয়, ক্রয়ের মতো ভাড়া মানে আমার একটা ব্যয়। সো আমার ভাড়া প্রদান মানে মালিকানা সত্ত্ব কমে গেল। এবার আমি ভাড়াটা কিসে দিচ্ছি? ভাড়াটা আমি দিছি কিসে? ভাড়াটা আমি দিছি হচ্ছে গিয়ে নগদে, তার মানে আমার নগদ কমলো। এইভাবে কল্পনা করতে হবে, ভাড়াটা আমি কিসে দিচ্ছি? নগদে দিচ্ছি, নগদ কমছে। সো ভাড়াটা যদি আমি ব্যাংকে দিতাম, ব্যাংকে কমতো। ভাড়াটা যদি আমি ধার হইতো, তাহলে আমার পাওনাদার মানে প্রদেয় হিসাব বেড়ে যাইতো। সো এই বিষয়গুলো খেয়াল রাখবা, জাস্ট ফ্লো, আমার লেনদেনে কি ঘটছে আমি ওইভাবে বসাই ফেলবো, শেষ। আর উপরের যে সম্পত্তি এবং দায়টা যখন আমরা জাস্টিফাই করবো, কিভাবে করব? আমরা আগে প্রত্যেকটা সম্পত্তিকে একবার করে নিয়ে নিব, যেগুলো আমাদের আসছে, নগদ, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, ব্যাংক যেভাবে, আর দায় কোনটা আছে, ঋণ, পাওনাদার, এগুলা আগে আমাদের মতো করে নিয়ে নিব, শেষ। তো সব আমাদের বসানো শেষ লক্ষ্মী ভাই। এখন আমাদের কাজ কি? ব্যালেন্স টানা। তাহলে আগে সম্পত্তি থেকে শুরু করি। ব্যাংক 30,000ই আছে, নগদ সব যোগ বিয়োগ করে 1,58,000 আছে, আসবাবপত্র আছে 80,000। 80, 30 আর 1,58,000 সব মিলে হচ্ছে আমার 2,60,000 টাকা। অ্যাসেটের পাশে আমার কত হয়েছে? 2,60,000। এবার আসি দায়ে। দায়ে আছে কত? দায়ে যে 27,000 ছিল, সেই 27,000ই আছে। মালিকানা সত্ত্বে কত আছে? 2,41,000 টাকা আছে। মালিকানা সত্ত্বে কত আছে? 2,41,000 টাকা আছে। মালিকানা সত্ত্বে কত আছে? 2,41,000 টাকা। কেমনে? 3,10,000 থেকে 57 বাদ, দেন 12 বাদ, তো 2,41,000। তাহলে এই যে 27 আর 41, 2,68,000। দেখো এই অঙ্কে আমাদের এই যে এই অঙ্কে আমাদের যে এ সমান সমান এল প্লাস ওই মিলে গেল। সো আমাদের কাজই ছিল এইটা, যে আমাদের সম্পদ যা হবে, আমাদের দায় আর মালিকানা সত্ত্ব মিলে তাই হবে। তাহলে আমরা হচ্ছে এই যে দিনাজপুর বোর্ড 2025 যেটা আমরা সলভ করলাম, এটা খুবই ভালো একটা অঙ্ক ছিল, ছোট অঙ্ক, বাট ব্যালেন্সড একটা অঙ্ক ছিল। এই অঙ্কের মাধ্যমে আমরা কি করলাম? জানুয়ারি মাসের নিট পাওনাদারের পরিমাণ বের করলাম। তারপর হচ্ছে আমরা 15 তারিখে লেনদেনের যে চালান ছিল সেটা তৈরি করলাম। তারপরে হচ্ছে আমরা 8 মানে 1, 4, 6 এবং 12 তারিখের সমীকরণের প্রভাব, যেটাকে আমরা বলি বিবরণী ছক, যেটা আমরা বলি নির্দিষ্ট ছকে লেনদেনের প্রভাব, যেটাকে আমরা বলি এ সমান সমান এল প্লাস ওই, এই যে নামেই সংজ্ঞায়িত করি, আলটিমেটলি প্রভাব মানে এটা। তো এটা করে দেন আমরা হচ্ছে প্রমাণ করে দিলাম আমার অ্যাসেটগুলো। আরেকটা কথা লক্ষ্মী ভাই, আমি যেমন তোমাদের বারবার করে বলি যে সুন্দর করে তোমরা খেয়াল করবা যে আমার সম্পত্তি কয়টা আছে, আমার দায় কয়টা আছে, মালিকানা সত্ত্ব কয়টা আছে, এগুলো ফোকাসড করবা। ঠিক আছে? ওই ফোকাসড করে করেই এগুলো আগাবা। ওকে? সো তোমাদের সবার প্রতি সবসময় যেমন শুভকামনা থাকে, সবসময় যেমন শুভেচ্ছা থাকে এবং অনেক বেশি ওয়েল উইশেস থাকে, সেটা জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো বোর্ড নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি পড়াশোনা করো, অনেক বেশি কনসেন্ট্রেশন দাও, অনেক বেশি নিজের ফিউচারকে গড়ার জন্য চেষ্টা করো। আমরা পিছন থেকে তোমাদের সাথে, তোমাদের ভাইয়েরা যতটা সামর্থ্য নিয়ে আসে আমরা আসছি। আমরা ইনশাআল্লাহ তোমাদের একা ছাড়বো না, তোমাদের হাল ছাড়বো না। আমরা বিশ্বাস করি তোমরা সবাই অনেক বেশি ভালো করবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।